হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব রায় মার্টিন প্রশ্নচিত্র 2026-এর ক্লাস 5-এর ম্যাথমেটিক্স বিষয়ের সেকেন্ড সামেটিভ ইভলিউশনের জন্য যে 2 নম্বর স্কুল আছে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল, তার সমস্ত কোশ্চেনগুলো। পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থাকো। একের দাগে দেখে নাও, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। দেখো, কয়ের দাগে সুজি তার দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে। ন্যূনতম কতটি দেশলাই কাঠির প্রয়োজন? দেখো, পাশে একটা ছবিও দেওয়া আছে। দেখো, একটি বর্গের 4টি বাহু থাকে, প্রতিটি বাহুর জন্য একটি করে দেশলাই কাঠি লাগবে। অতএব তাহলে কি মোট দেশলাই কাঠি কটা লাগবে? 4টি লাগবে। অপশান দীর্ঘইর অপশানটা ঠিক হবে, 4টি। পাশে দেখো, ক্ষয়ের দাগের কোশ্চেনটা দেখে নাও। 101 ডিভাইডেড বাই 10 সমান কত? তাহলে 101কে আমরা 10 দিয়ে ভাগ করব। ভাগফল কত হবে? 10। 10 10 গুণে 100, আর অবশিষ্ট থাকবে 1। তাহলে আমরা কীভাবে লিখতে পারি? 10 পূর্ণ 1-এর 10, 10 ভাগফল, আর একটা অবশিষ্ট রাখছি, তাহলে 10টা পূর্ণ হয়ে যাবে আর 1-এর 10। অতএব অপশান ওয়েরটা ঠিক হবে, 10 পূর্ণ 1-এর 10। পাশে গয়ের দাগেরটা দেখে নাও। 2 বিযুক্ত 1 যুক্ত 1। তাহলে প্রথমেই আমরা বিয়োগ করতে পারি। 2 বিযুক্ত 1 সমান 1। এরপর যোগটা করে নেব, 1 যুক্ত 1 সমান 2। এটা বদমাস রুল ফলো করেও তোমরা করতে পারো, ঠিক আছে? সরল করার ক্ষেত্রে যে বদমাস রুল বইতে আছে দেখবে, সেটা ফলো করেও করতে পারো। এবারে ঘয়ের দাগে দেখো, 7 ভাজিতক 1000 এর মান কত? এরকম কোশ্চেন আমি আগের স্কুলেও বলেছি। এখানে কি 1000 আছে মানে কি 7 ডিভাইডেড বাই 1000, ভাজিতক আছে মানে 7 ডিভাইডেড বাই 1000। মানে কি একের পিছনে 3টা শূন্য আছে, অতএব দশমিকের পরে 3 ঘর বামে সরাতে হবে, অর্থাৎ 0.007। অর্থাৎ দশমিকের পরে 3 ঘর বামে সরতে হবে। তো সাথে 7 একটা আছে আর 2 ঘর, মানে দুটো শূন্য নিলাম, দিয়ে দশমিক বসিয়ে দিলাম। অপশান ওয়েরটা ঠিক হবে, 0.007। যদি এটা বুঝতে না পারো কমেন্টে জানাবে, অবশ্যই আবার পরে কোনো একটা ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দেবো। এবার ওর দাগে দেখো, প্রদত্ত কোনটি সঠিক নয় বলেছে। ওয়ের অপশানটা দেখো, 0.5 গ্রেটার দেন 0.05। 0.05 অবশ্যই ছোটো হবে। 0.5 মানে 0.550 মানে 50, সেটার থেকে নিশ্চয়ই 0.05টা ছোটো হবে, এটাও সঠিক। 1.28 লেস দেন 0.42, এইটাই ভুল হবে, কারণ 0.42 ছোটো, 1.28টা বড়। ওটা 28 হবে না, কোশ্চেন সম্ভবত 24 আছে, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, দেখবে। 1.24টা নিশ্চয়ই বড় হবে 0.42 চেয়ে, এইটাই ভুল। আর বর্গের পরিসীমা সমান কি 4 গুণিতক বাহুর দৈর্ঘ্য, জানি 4টা বাহুর দৈর্ঘ্য, এটা সঠিক আছে। দীর্ঘইট অপশানটা দেখে নাও, 3/5 একটি প্রকৃত ভগ্নাংশ, এটাও সঠিক। তাহলে ভুল কোনটা, কোনটা সঠিক নয়? আয়ের অপশানটা, 1.24 লেস দেন 0.42, ঠিক আছে। এবার 2-এর দাগে যে প্রশ্নগুলো আছে দেখে নাও, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। 7-এর 9 ও 1-এর 2-এর মধ্যে কোনটি বড়? আমরা কি করব, দুটোর ক্ষেত্রে আমরা হরকে একই করার চেষ্টা করব, তাহলে এই লব দুটো দেখে বুঝতে পারবো। তাহলে কীভাবে করব? 7-এর 9কে দেখো, 7-এর 9কে কী করলাম, 7 গুণিতক 2 আর 9 গুণিতক 2, এখানে কী হলো 14 18 এলো। সেক্ষেত্রে 1-এর 2কেও সুতরাং কী করবো, 2কে 9 দিয়ে গুণ করে নেব, তাহলে এর ক্ষেত্রেও হর একই আসবে। অতএব দুটো যে ভগ্নাংশ আছে 7-এর 9 আর 1-এর 2, এক্ষেত্রে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে হরটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে যদি গুণ করে দিই, আবার দ্বিতীয় ভগ্নাংশের হরটাকে যদি প্রথম ভগ্নাংশের হর দিয়ে গুণ করে দিই, তাহলে হর দুটোর ক্ষেত্রে সমান চলে আসবে। ঠিক যেই সংখ্যাটা দিয়ে গুণ করছি সেইটা লবের সঙ্গেও গুণ করব, দিয়ে করে প্রথমটা কী পেয়েছি 14 18 পেয়েছি, দ্বিতীয়টা কী পেয়েছি 7-এর 18 পেয়েছি। এখানে 14 বড় না 7 বড়, সরি 9 বড় হবে? এখানে একটু একটু টাইপিং মিস্টেক আছে, এটাই দেখবে। 14 বড় হবে না 9 বড় হবে? নিশ্চয়ই 14 বড় হবে। তাহলে 14 18 মানে কি 7-এর 9 ভগ্নাংশটা, তো 7-এর 9টা অবশ্যই বড় হবে, ঠিক আছে। এবার ক্ষয়ের দাগে দেখে নাও, 208.48 টাকা বিযুক্ত 56.20 টাকা সমান কত টাকা? যেমন বিয়োগ করে তেমনভাবে 8 থেকে 0 বাদ দিলে 8, 4 থেকে 2 বাদ দিলে 2, দশমিক বসে গেল। তারপর 8 থেকে 6 বাদ দিলে 2,
শূন্য থেকে 5 বাদ দেওয়া যায় না, 1 ধার করলাম 10, 10 থেকে 5 বাদ দিলে 5, আর এখানে 1 আছে, 152.28 টাকা। ঠিক আছে। গয়ের দাগে দেখো দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। দুটি বিন্দুর মধ্য দিয়ে শুধুমাত্র একটি সরলরেখা আঁকা যায়। দুদিকে দুটি বিন্দু দিলে কটা সরলরেখা আঁকা যাবে? একটাই সরলরেখা আঁকা যাবে। এবার ঘয়ের দাগে যে প্রশ্নটা আছে দেখে নাও, 8-এর বর্গ কত? 8-এর বর্গ মানে বর্গমূল যদি বলতো তাহলে √8 হতো, ওটার উপরে √ওভার থাকতো। কিন্তু বর্গ যেহেতু বলেছে 8 গুণিতক 8 মানে 8-এর স্কোয়ার, তাহলে কি 8 গুণিতক 8 মানে 64। উঁয়ার দাগেরটা যেটা আছে দেখে নাও, 850 পয়সা সমান কত টাকা? আমরা জানি কি 1 টাকা সমান 100 পয়সা, বা 100 পয়সাতে 1 টাকা। তাহলে 850 ভাজিতক 100 বললে কি হচ্ছে? 800 হচ্ছে 108 গুণে 800, পড়ে থাকছে কত? 50 অবশিষ্ট থাকছে। তাহলে কি 8 টাকা 50 পয়সা। তাহলে এখানে অ্যান্সার কী চেয়েছে? কত টাকা চেয়েছে। তাহলে 8 টাকা 50 পয়সা লিখলে হবে না, 8.50 টাকা। ঠিক আছে, মানে 8 টাকা 50 পয়সা। এইবারে দেখো 8 টাকা 50 পয়সা লিখবে না, কিন্তু 8.50 টাকা লিখবে, যেহেতু টাকায় অ্যান্সার চেয়েছি। এবারে চয়ের দাগেরটা দেখে নাও, উপযুক্ত সংখ্যা দ্বারা শূন্যস্থান পূরণ করতে বলেছে। 21-27 সমান 28, নিচে শূন্যস্থান পূরণ করতে হবে, সমান উপরে শূন্যস্থান, নিচে 54 আছে। কীভাবে করব? এক্ষেত্রে হচ্ছে হর সবগুলোর ক্ষেত্রে সমান করে নিতে হবে। তার জন্য কী করতে হবে? প্রথমে 21-27কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ সবচেয়ে ছোট আকারে করলে কি হচ্ছে, প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে বা যে ভগ্নাংশটা দেওয়া আছে 3 দিয়ে কাটাকাটি হবে। 3 7 গুণে 21, 3 9 27, 7-এর 9 হলো, 7-এর 9 কি মানে কি 7 4 গুণে 28 যদি হয়, মানে প্রথমটাকে দেওয়া আছে যেহেতু, সেহেতু কত গুণ দেখবো আমরা, প্রথম লবটা তাহলে কত গুণ? 7 4 গুণে 28, তাহলে 9 4 গুণে বসবে, 36 হবে। তাহলে প্রথমে শূন্যস্থানটা পেয়ে গেলাম 36। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো 7-এর 9-এর ক্ষেত্রে এখানে হরটা দেওয়া আছে 54, 9-এর কত গুণ 54? 9-এর 6 গুণ 54, তাহলে 7-এর 6 গুণ কত হবে? 42 হবে। তাহলে দ্বিতীয়টাও পেয়ে গেলাম। তাহলে 21-27 সমান 28-এর শূন্যস্থানে 36 বসবে, আর 54-র উপরে 42 বসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে। এবার 3-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। কয়ের দাগে দেখো সরল করতে বলেছে। 10 গুণিতক 6 বিযুক্ত তৃতীয় বন্ধনীর মধ্যে 5 যুক্ত দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে 10 বিযুক্ত প্রথম বন্ধনীর মধ্যে দেখো 5 বিযুক্ত 2 প্রথম বন্ধনীর শেষ দ্বিতীয় বন্ধনীর শেষ গুণিতক 3। তাহলে আমরা এক্ষেত্রে সলভ করার ক্ষেত্রে আমরা কোন রুল ফলো করব? বদমাস রুল ফলো করব। বি ফর ব্র্যাকেট, ও ফর অর্ডার, ডি ফর কি ডিভিশন বা ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন গুণ, তারপরে এ ফর অ্যাসার্টেশন বা যোগ, এস ফর সাবট্রাকশন বা বিয়োগের কাজ হবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি হবে? ব্র্যাকেটের কাজ হবে। ব্র্যাকেটের কাজ মানে কোন ব্র্যাকেটের কাজ হবে? প্রথমে প্রথম বন্ধনীর কাজ হবে, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, তারপর তৃতীয় বন্ধনীর কাজ হবে। দিয়ে যেমনভাবে করে দেখো, প্রথমে 5 থেকে 2 বিয়োগ যাবে, প্রথমে সমান চিহ্ন দিলাম, 10 গুণিতক 6 বসে গেল, বিযুক্ত 5 যুক্ত 10 বিযুক্ত 5 বিযুক্ত 2 প্রথম বন্ধনীর মধ্যে আছে, গুণিতক 3 আছে, সমান দিয়ে বের করলাম। 10 গুণিতক 6 বিযুক্ত 5 যুক্ত তৃতীয় বন্ধনী শুরু, 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী শুরু, 10 বিযুক্ত 3, 3টা কোথা থেকে এলো? 5 থেকে 2 বাদ দিলে 3 হলো, প্রথম বন্ধনীর মধ্যে যেটা ছিল, গুণিতক 3 তৃতীয় বন্ধনী শেষ। এবারে সমান দিয়ে যেরকম করে 10 গুণিতক 6 বিযুক্ত আবার দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, 5 যুক্ত 7 গুণিতক 3 হলো, মানে 7টা কোথা থেকে এলো? 10 থেকে 3 বাদ দিলে 7, গুণিতক 3 হয়ে গেল, তৃতীয় বন্ধনী শেষ হয়ে গেল। এবারে আবার সমান চিহ্ন দিলাম, 10 গুণিতক 6 বিযুক্ত 5 যুক্ত, ফার্স্টে কিসের কাজ হয়? বদমাস রুল অনুসারে ব্র্যাকেটের কাজ হলো, অর্ডারের কাজ হলো, তারপরে কি ডি ফর ডিভিশন ভাগের কাজ হবে, এম ফর মাল্টিপ্লিকেশান গুণের কাজ হবে। তাহলে প্রথমে গুণের কাজ হবে, তারপরে যোগের কাজ হয়, তারপরে বিয়োগের কাজ হয়। তাহলে প্রথমে গুণ হয়ে যাবে, যেহেতু 3টা আছে। তাহলে 7 গুণিতক 3 মানে কি 21, তাহলে 5 যুক্ত 21 হলো। এবারে বন্ধনীর কাজ হলে কি হয়ে যাচ্ছে? পরের স্টেপে 10 গুণিতক 6 বিযুক্ত 5 যুক্ত 21 কত? 26। তাহলে এখানে কিসের কাজ প্রথমে হবে? 10 গুণিতক 6 বিযুক্ত 26 মানে প্রথমে কিসের কাজ হবে? বদমাস রুল অনুসারে ব্র্যাকেট, অর্ডার, ডিভিশন মানে ভাগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, মানে প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে অ্যাসার্টেশন মানে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ।
তাহলে প্রথমে কী হবে, গুণের কাজটাই প্রথমে হয়ে যাবে। 10 গুণিতক 6 মানে 60 বিযুক্ত 26 সমান কি অ্যান্সার কী আসবে, 34 আসবে। বইতে বটমাস রুল দেওয়া আছে, দেখবে ভালো করে, না যদি পাও ফোনে সার্চ করে দেখবে গুগল থেকে। এবারে ঘয়ের দাগে যেটা আছে, ক্ষয়ের দাগে যেটা আছে দেখে নাও। নিচে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 120 বর্গমিটার, দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত হবে? আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে প্রস্থ মানে কি হবে, ক্ষেত্রফল সমান যদি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হয়, তাহলে প্রস্থ সমান কী হবে, ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য হবে নিশ্চয়ই। তাহলে 120 ভাজিতক 12 করলে কি 10 হবে। তাহলে কি হবে, ক্ষেত্রফল যদি বার করতে চাই এখান থেকে 12 গুণিতক 10 সমান 120। তাহলে 120 ভাজিতক 12 সমান 10 মিটার। দৈর্ঘ্যটা দেওয়া আছে 12 মিটার, তাহলে প্রস্থটা কীভাবে পেয়ে গেলাম, ভাগ করে পেয়ে গেলাম 10 মিটার। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে। এবার গয়েরটা দেখো, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখতে বলেছে। স্থানীয় মানে বিস্তার আমরা কীভাবে করবো, 207.02 আছে, স্থানীয় মানে কীভাবে বিস্তার করব, 207.02কে লিখতে পারি কীভাবে, 200 যুক্ত 7 মানে কত হলো, 207 হলো। এবার 0.02টা আছে, যোগ হবে তার সাথে, যুক্ত 0.02 এইভাবে লিখতে পারো, বা 2-এর 100 লিখতে পারো, যেভাবে ইচ্ছা লিখবে। 0.02 লিখলেও ঠিক, আর 2-এর 100 লিখলেও ঠিক। এবারে কথায় কীভাবে লিখবো, যেরকম আছে 207.02। এবারে ঘয়ের দিকে যে প্রশ্নটা আছে দেখে নাও। কুচকাওয়াজের সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো, একটি সারিতে 11 জন সৈন্য দাঁড়িয়ে আছে, মোট সৈন্য সংখ্যা কত? তাহলে যদি আমরা একটা সারিতে যদি 11 জনকে দাঁড় করাই একটা লাইনে, বর্গাকার মানে কি চারদিক সমান, তাহলে 11টা সারি হবে এরকম, তাই তো? প্রত্যেকটা সারিতে যদি 11 জন করে দাঁড়িয়ে থাকে, পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, আনুমানিক ছবি, মানে কি প্রথম সারিতে দেখো, যে কোনো দিক থেকে দেখো 11 জন দাঁড়িয়েছে ধরলাম, তাহলে কি এরকমভাবে 11টা সারি দাঁড়ালেই তবে বর্গক্ষেত্র হবে। তাহলে টোটাল সৈন্য সংখ্যা কত হবে, এখানে কি বার করতে হবে, তাহলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেমন বার করে বাহু স্কোয়ার, অর্থাৎ 11 স্কোয়ার হবে, বা 11 গুণিতক 11 করতে পারবো, এরকম করলে সহজে পেয়ে যাবো আমরা। মানে কত হবে, 121 জন। প্রত্যেকটা সাইডে যদি 11 জন করে দাঁড়িয়ে থাকে, এরকম 11টা লাইন হবে, কারণ একটা লাইনে 11 জন দাঁড়িয়েছে বলেছে। যোগ করে এলেও 121 পাবো, আর বারবার যোগের ফলে কি হয় আমরা জানি, গুণ হয়। তাহলে 11 গুণিতক 11 মানে 121, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বার করলাম, 121 জন সৈন্য আছে। এবারে দেখো উমার দাগে যেটা আছে, দেখো প্রদত্ত চিত্রে কতগুলি নাম দেওয়া সরল রেখাংশ আছে। দেখো এটা একটা কিসের ছবি দেওয়া আছে, এটা একটা ষড়ভুজের ছবি দেওয়া আছে, তাই তো? 6টা বাহু আছে, এই ষড়ভুজে কটি নাম দেওয়া সরল রেখাংশ আছে, দেখো এ বি একটা আছে, তারপর 2 নম্বরে কী আছে, বিসি আছে নিচ থেকে দেখো, তারপর 3 নম্বরে কী আছে, সিডি আছে, তারপর 4 নম্বরে কী আছে, ডিই আছে, তারপর 5 নম্বরে কী আছে, ইএফ আছে, তারপর 6 নম্বরে কী আছে, এফ এ আছে। এ বি করে একদিক থেকে লিখবে কিন্তু, তাহলে বুঝতে সুবিধা হবে, যেখান সেখান থেকে ধরবে না যে বিসি তারপর বলে ডি, এরকম করবে না, এ বি বিসি সিডি এরকমভাবে একদিক থেকে করবে, ঠিক আছে? এবারে নেক্সট যেটা আছে দেখে নাও, 4-এর দাগে যে প্রশ্নগুলো আছে, যে কোনো 3টি করতে বলেছে, দেখে নাও। কয়ের দাগে 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার আছে কোথায়, কাদায় আছে, 3.01 মিটার জলে আছে। নিচে একটা ছবি দেওয়া আছে দেখো সমাধানে, 4.2 মিটার মানে কি, 4.20 মিটার কোথায় আছে, কাদাতে আছে, ছবিটা দেখো। 3.01 মিটার জলে আছে, ঠিক আছে? জল ও কাদায় মোট কতটা ডুবে আছে, তাহলে কীভাবে পাবো, দুটোকে যোগ করে দিতে হবে। আর জল ও কাদার উপরে কত মিটার অংশ মাস আছে, সেটা কীভাবে পাবো, টোটাল যত মাসটার দৈর্ঘ্য অর্থাৎ 14.9 মিটার, সেটা থেকে জল ও কাদায় যতটা ডুবে আছে সেটা বিয়োগ করে দিলে পাবো। এবার দেখে নাও কীভাবে সমাধান করেছি। 14.02 মিটার লম্বা 09 মিটার লম্বা মাসের 4.2 মিটার কাদায় এবং 3.01 মিটার জলে আছে, তাহলে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে, দুটোকে যোগ করব। 4.20 যুক্ত 3.01, যেমনভাবে যোগ করে 1 বসে গেল, 2 বসে গেল, 2 আর 0 যোগ করে 2, দশমিক বসে গেল, 4 আর 3 যোগ করলে কত, 7, 7.21 মিটার। তাহলে দেখো জল ও কাদায় মোট আছে 7.21 মিটার বাঁশ ডুবে আছে, পাশের ছবিটাও দেখতে পাচ্ছ।
আর টোটাল বাঁশের দৈর্ঘ্য কত জানি আমরা 14.09 মিটার। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য এত 14.09 মিটার, ডুবি আছে 7.21 মিটার। তাহলে কত অংশ উপরে আছে কীভাবে পাবো? তাহলে নিশ্চয়ই টোটাল থেকে 14.09 থেকে 7.21 মিটার বিয়োগ করে দেবো, দিলে কত আসছে 6.88 মিটার। তাহলে কি জল ও কাদার উপরে 6.88 মিটার বাঁশ আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখে নাও ক্ষয়ের দাগে এবার যেটা আছে, শিবু ও রামু প্রথম দিনে বাগানে যথাক্রমে 8-9 ও 1-18 অংশ পরিষ্কার করেছে। পরের দিন পলি ও মিলি যথাক্রমে 11-24 ও 1-6 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে? এক্ষেত্রে দেখে নাও, শিবু 8-9 অংশ করেছে, রামু 1-18 অংশ করেছে। এক্ষেত্রে কি করতে হবে? যোগ করার ক্ষেত্রে দুটো হরকে আমরা একই করে নেব। দেখো, রামুরটা হচ্ছে সবচেয়ে বড় হর আছে 18, শিবুরটা হচ্ছে ছোটো হর আছে 9। তাহলে 9-এর কত গুণ 18? 2 গুণ 18। তাহলে 9 2 18, তাহলে লবটাকেও সমান করে নেব। 8 2 16, তাহলে কত? শিবুর কত হলো? 8-9 সমান 16-18 হয়ে গেল। আর রামুর তো 18, ঠিক আছে, 1-18 হলো। তাহলে দুজন মোট কত করেছে? 16-18 যুক্ত 1-18। যেমনভাবে যোগ করে 18 দুটো হরে একই আছে, তাহলে 18 বসে যাবে। 16 যুক্ত 1 লব দুটো যোগ হবে 17, সমান 17-18 অংশ প্রথম দিনে পরিষ্কার হয়েছে। দ্বিতীয় দিনে পলি আর মিলি কত করেছে? পলি করেছে 11-24 অংশ, মিলি করেছে 1-6 অংশ। তাহলে এখানে বড় হর কত আছে? 24, ছোটো হর আছে 6। তাহলে 6টাকেও কী করব? বড় হরের সমান করে নেব। 6 কত গুণ 24? 4 গুণ 24। লবটাকেও ঠিক সমানভাবে করে দেবো। 1 × 4 মানে 4, তাহলে 4-24 অংশ কে করেছে? মিলি করেছে। আর পলির 11-24 আছে, তাহলে দুজন কত করেছে? 15-24 অংশ। একে আমরা ছোটো করে নিলে কী হবে? কাটাকাটি হবে। 3 5 গুণে 15, 3 8 গুণে 24, এটা 5-8 হতো, ভুলে 4 বসে গেছে, সরি। অ্যান্সারে ঠিক আছে। দেখো, পরের দিন পরিষ্কার হয়েছে 5-8 অংশ। তাহলে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে কত বেশি কাজ, দ্বিতীয় দিনের থেকে প্রথম দিনে কত বেশি কাজ হয়েছে কীভাবে পাবো? বা শিবু আর রামু পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে কীভাবে পাবো? নিশ্চয়ই বিয়োগ করতে হবে। শিবু আর রামু 17-18 অংশ কাজ করেছে, আর পলি আর মিলি হচ্ছে 5-8 অংশ কাজ করেছে। এটা 8 হবে কিন্তু। 17-18 বিযুক্ত 5-8 মানে কি? 17-18 বিযুক্ত 5-8 মানে কি? বিয়োগ কীভাবে করে? 18 আর 8-এর হচ্ছে লসাগু করে নিতে হবে। লসাগু করতে না জানলে কমেন্ট করবে, আমি শিখিয়ে দেবো। 18 আর 8-এর লসাগু কত হবে? 72 হবে নিশ্চয়ই। তাহলে 18-র কত গুণ 72? 18-র হচ্ছে 4 গুণ 72। 17-র 4 গুণ তাহলে কত হবে? 68 বিযুক্ত 5-8 আছে। 8-এর কত গুণ 72? 8-এর 9 গুণ 72, তাহলে 5-এর 9 গুণ কত হবে? 45। তাহলে কী হলো? দুটো হর একই বসে গেল। 68 বিযুক্ত 45 মানে 23। তাহলে শিবু ও রামু প্রথম দিন পরের দিনের তুলনায় 23-72 অংশ বেশি কাজ করেছে। ঠিক আছে, এখানে কোনো কাটাকাটি হচ্ছে না, তাই 23-72ই থাকবে। না বুঝতে পারলে কমেন্টে জানাবে, আবার পরে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এবারে গয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও। একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? ঠিক আছে, দেখে নাও। আয়তকার পার্কের দৈর্ঘ্য কত আছে? আমরা দেখছি 25 মিটার, প্রশ্নে দেওয়া আছে। দেখো, প্রস্থ কত আছে? 15 মিটার দেওয়া আছে। প্রতিটি ধার 2 মিটার করে বাড়ানো হয়েছে। তাহলে আগের পার্কের পরিসীমাটা কত ছিল আগে জেনে নিই। দৈর্ঘ্য 25 আছে, প্রস্থ 15 আছে। তো পরিসীমার সূত্র কি আমরা জানি? আয়তকার ক্ষেত্র বা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 × বা 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাই তো? তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য কত আছে? 25, প্রস্থ আছে 15। তাহলে 25 আর 15 যোগ করলে কত হয়? 40। 2 গুণিতক 40 মানে 80 মিটার। তাহলে আগের পার্কের আমার পরিসীমা কত ছিল? 80 মিটার ছিল। এবারে নতুন পার্কের পরিসীমা কত হয়েছে দেখি। নতুন পার্কের দৈর্ঘ্য কত বেড়েছে? প্রান্ত ধারে দেখো, কোশ্চেনে বলেছে কি 2 প্রান্তে বা 2 ধারে 2 মিটার করে বানানো হয়েছে। নতুন দৈর্ঘ্য কত হবে? 25 যুক্ত 2 দিকে বাড়ানো হয়েছে 2 2, 25 যুক্ত 2 যুক্ত 2 মানে 29 মিটার। আর নতুন প্রস্থেও 2 মিটার করে বাড়ানো হয়েছে। 15 যুক্ত 2 যুক্ত 2, দুদিকের দুটো ধার। একটা বাহুর কি হয়? দুদিকে দুটো ধার থাকে তো। তাহলে কি হলো? 19 মিটার নতুন প্রস্থ পেলাম। তাহলে নতুন পরিসীমার সূত্র যা 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে 2 গুণিতক 29 যুক্ত 19। 29 আর 19 যোগ করলে কত হয়? 20 10 30, 9 9 18, 40 48। 2 গুণিতক 48 মানে কত? 96 মিটার। তাহলে নতুন পরিসীমা আগের পরিসীমার থেকে কত বেশি হবে? নতুন পরিসীমা বিযুক্ত আগের পরিসীমা নিশ্চয়ই করলে পাবো। তাহলে 96 আর আগেরটা কত ছিল? 80, মানে কত? 16 মিটার। অতএব
উত্তর কী হবে? নতুন বাগানটির পরিসীমা আগের থেকে 16 মিটার বেশি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার ঘয়ের দাগে দেখো, রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে টুকরো কেটে নিল। টুকরো দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো, কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল? তাহলে দেখে নাও সমাধান কী হবে। রবির ফিতের দৈর্ঘ্য কত? 50.30 মিটার, যেটা কোশ্চেনে দেওয়া আছে। কাটা টুকরো দুটির দৈর্ঘ্য কত? একটা 10.20 মিটার, একটা 11.30 মিটার। তাহলে মোট কাটা ফিতের দৈর্ঘ্য কত? 10.20 মিটার যুক্ত 11.30 মিটার। করলে কত হচ্ছে? যোগ যেমন করে তেমনভাবে করবে, নিচে নিচে লিখে। 0 যুক্ত 0 0, 3 যুক্ত 2 5, দশমিক বসে গেল। 1 0 যোগ করলে 1, আর 2 1, 1 1 2, 21.50 মিটার। মোট কাটা ফিতের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, দুটো টুকরো যে কাটলো। তাহলে অবশিষ্ট কত থাকবে কীভাবে পাবো? টোটাল ফিটের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 50.30, আর কেটেছে কত টোটাল? 21.50। তাহলে অবশিষ্ট বা বাকি কতটা পড়ে আছে নিশ্চয়ই বিয়োগ করতে হবে। তাহলে 50.30 বিযুক্ত 21.50 সমান 28.80 মিটার পড়ে আছে, যেমনভাবে বিয়োগ করে করবে। তাহলে উত্তর কী চাইছে? দুটো উত্তর চাইছে, মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটা হয়েছে আর কত দৈর্ঘ্যের ফিতে পড়ে আছে। তাহলে মোট কত ফিতে কাটা হয়েছে? 21.50 মিটার, আর অবশিষ্ট ফিতের দৈর্ঘ্য বা কতটা ফিতে পড়ে আছে? 28.80 মিটার। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ফর ওয়াচিং। এতটুকু পর্যন্তই। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার পরের ক্লাসে বোঝানোর চেষ্টা করব। আর ভালো লাগলে একটা লাইক করে দাও, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। ঠিক আছে, টাটা।